ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি ये বুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি শ্রীমদ দর্শন থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সে অধ্যায়টির নাম ঈশ্বরকে না জানাই অতি বড় দুঃখ। সেবকের সঙ্গে পূর্ববর্তী অধ্যায় যেখানে শেষ হয়েছিল সেইখানে সেবকের সঙ্গে কথোপকথন হচ্ছে। সেবক বলছেন নেপোলিয়নের কত মহত্ব, বন্ধুকে রাজ সম্মান দিলেন, স্বামী এইরূপ করেছিলেন। আলমোড়া প্রকাশ্য সভায় যে ফকির একটি শশা খাইয়ে স্বামীজিকে প্রাণ রক্ষা করেছিল তাকে বহু সম্মান দিয়েছিলেন, আরও কিছু উপহার দিয়েছিলেন। এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলেছিলেন, মহাপুরুষদের লক্ষণই এই, তারা উপকার চিরকাল মনে রাখেন, চিরকৃতজ্ঞ। গত কাল আর আজকে যে ঘটনা ঘটছে চতুর্দিকে, এই চিরকৃতজ্ঞ কথাটার কোনো মানে আছে? কৃতজ্ঞ শব্দটা বলে কোনো কথা আছে? এটি যেন মনে হচ্ছে না। মনে হচ্ছে আমাদের ভাষাশাস্ত্র থেকে এই শব্দটা বোধহয় চলে গিয়েছে। শ্রীমা বলছেন বিদ্যাসাগর সেবকদের প্রতি, বিদ্যাসাগর মহাশয় 14 বছর বয়স, বাপ 6 টাকা বেতনের খাতা লেখেন। ছোট 4টি ভাই, সকলে রান্না নিজে হাতে করতেন, ওদের খাইয়ে নিজে খেতেন, নিজেই আমাদের কাছে গল্প করতেন। সকালে অম্বল হতো, তারই একটু থাকতো, রাত্রে ওই অম্বল আর ভাত। একদিকে নিজের জলপানির টাকা দিয়ে গরিব ছাত্রদের বেতন দিতেন। পোশাক আশাক যা ছিল, থান কাপড় আর চাদর, তালতলার চটি আর উড়ে চুল, বরাবর তা করেছেন। অনেকে ওকে চিনতে পারতেন না। একবার কানমাটারে গেছেন, ওখানে একটি বাড়ি করেছিলেন, মাঝে মাঝে থাকতেন। একদিন একজন বাঙালি বাবু একটি কুলি খুঁজছেন, তার ব্যাগটা নেবে। বিদ্যাসাগর মহাশয় ব্যাগটা বয়ে পৌঁছে দিয়ে গেলেন, কিন্তু পয়সা নিলেন না। অন্য লোকেরা বলা বলি করছে, আর এই যে বিদ্যাসাগর মশাই, তিনি শুধু মৃদু বাক্যে তাকে বললেন, ব্যাগটা আপনার, এইটুকু দূর বয়ে নিয়ে যাওয়া উচিত কুলি ছাড়া। বিপদের ভেতর দিয়ে বিদ্যাসাগর গিয়েছিলেন বলে বিদ্যাসাগর মহাশয়ের চরিত্র এত উজ্জ্বল। আর চিরকাল বিপদে অপরকে সহায়তা করতেন। বিপদে পড়লে পুরস্কার বৃদ্ধি হয়, ঈশ্বরে বিশ্বাস বাড়ে। এটা একবারে খুব সত্যি কথা। আমাদের জীবন যদি না হয়, বিপদের মধ্যে যদি না হয়, তাহলে কিন্তু আমাদের জীবনটা ইজি গোয়িং লাইফ হয়ে যায়। একজন বিখ্যাত নৃত্যশিল্পীর কথা একজন গল্প করছিলেন। তার মায়ের কাছে তিনি ট্রেনিং নিয়েছেন। তারা যখন ট্রেনিং নেন তখন সেই বিখ্যাত নৃত্যশিল্পীও তাদের সঙ্গে একই সঙ্গে ট্রেনিং পেয়েছিলেন তার মায়ের কাছে। তিনি মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, জীবনে কখনো গাড়ি ছেড়ে অন্য কিছু দেখেননি বলে তিনি মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, আচ্ছা বাসে করে লোকে আসতে পারে, এতে লোকের কষ্ট হয় না? এই কথাটা তিনি জিজ্ঞেস করতেন। ইদানিংকালে তিনিও খুব বিখ্যাত নৃত্যশিল্পী। আমিও মাঝে মাঝে তার অবস্থাগুলো দেখি, এবং তিনি যেভাবে ফেসবুক ব্লগ পোস্ট করেন তাতে মনে হয় জীবনগুলো খুব সহজ। তবে এরকম জীবন কখনো কাঙ্ক্ষিত নয় আমাদের। এরকম জীবন না থাকাই ভালো। স্বামীজি একটা কথা বলতেন, বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। যে টিয়ে বন থেকে বেরোলো এবং বেরোনোর সময় মাথায় সোনার টোপর আছে, মানে হি ইজ সামথিং স্পেশাল। এই ভাবনার চিন্তায় যারা বড় হয়েছে তারা কখনো খুব বড় হতে পারে না। জীবনের কোনো সংগ্রামে তারা টিকে থাকতে পারে না। এটা একটা বড় সমস্যা। এইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না। এইটা আমাদের বুঝতেই হবে। আমাদের জীবনে যত সংগ্রাম, যত সংঘাত থাকবে তত হবে। বিদ্যাসাগর মশাইয়ের জীবন দেখুন,
তিনি তো চাইলেই অন্যরকম একটা লাইফস্টাইল লিড করতে পারতেন, তা কিন্তু উনি কোনো রকম লাইফস্টাইল লিড করেনি, সিম্পলেস্ট লাইফস্টাইল লিড করছেন। সবাই মহাত্মা গান্ধীর জীবনের কথা বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন নিয়ে কেউ চর্চা করেন না। এটা হচ্ছে কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন নিয়ে চর্চা করার লোক প্রায় শূন্য হয়ে গেছে, যেহেতু তার মেজাজটি খুব গরম ছিল। তিনি যে এত মানুষের সেবা করেছেন, এত কিছু করেছেন, এগুলো আর কেউ কৃতজ্ঞতার সাথে মনে রাখে না। এটা হচ্ছে কথা। কত অভাগার জীবনকে নতুন করে চালিত করেছেন, এটি আমরা ভুলে গেলে আমাদের চলবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকা মানুষ। আমরা মজা করে থাকি, ল্যাম্পপোস্টের তলায় বসে পড়াশোনা করেছে, ও ল্যাম্পপোস্টের তলায় বসে পড়াশোনা করেছে। ইদানিং এক নতুন ঠাট্টা হয়েছে, ও মোবাইলের আলোতে পড়াশোনা করেছে। ওইটা কথা নয়, কথাটা হচ্ছে তার স্পিরিটটা। সমস্ত বিরুদ্ধতার বিরুদ্ধেও যে মানুষ সোজা হয়ে উঠে দাঁড়াচ্ছে। আলো নেই, পড়াশোনা করবার উপযুক্ত পরিবেশ নেই, খাবার নেই, কোনো কিছু নেই। আমাদের এখানে মাঝে মাঝে স্কলারশিপের জন্য অনেকে আসেন। আগে রেজাল্টটা দেখা হতো না, ইদানিং আমি রেজাল্ট দেখি। যখন খুব খারাপ রেজাল্ট করা ছেলেপুলেরা আসে আমার কাছে, একটাই কথা বলি, তোমাদের রেজাল্ট এত খারাপ কেন? না, ভালো টিউশন দিতে পারি না। আমার মনে পড়ে না যে কখনো কোনো প্রাইভেট টিউটার কাছে মাধ্যমিক স্তর অবধি পড়েছি। অতএব এমন নয় যে বাবা মার টিউটার রাখার ক্ষমতা ছিল না, কিন্তু স্কুলে এত ভালো পড়াশোনা হতো যে আমরা এসবের প্রয়োজন অনুভব করতাম না। স্কুলের পড়ানোটাই আমাদের কাছে খুব স্পেশাল বলে বোধ হতো। তাই অনেক পরে উচ্চ মাধ্যমিক স্তরে যখন মাস্টারমশাইয়ের কাছে পড়তে গেলাম প্রাইভেট কোচিংয়ে, আমাদের রীতিমতো অসুবিধা হতো। সাপোর্ট ছাড়া যে জীবনে যাওয়া যায়, সাপোর্ট ছাড়া যে জীবনে চলা যায়, এই কথাটা লিটারালি আমরা ভুলে গেছি, একদম ভুলে গেছি। আমাদের সব সময় সাপোর্ট চাই, সাপোর্ট না হলে আমরা কিচ্ছু পারি না। আমাদের পাঠ্য হওয়া উচিত বিদ্যাসাগর মশাইয়ের জীবনী। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ার চেষ্টা করি, কিন্তু বিদ্যাসাগর মশাই এদের জীবনী পড়ি না। কি কষ্ট করে এক একজনে এসেছেন এই জায়গাতে। বিপদ, জীবনে যত চ্যালেঞ্জ থাকবে, জীবনে যত বিপদ থাকবে, তত জীবন সুন্দর হবে। স্বামী বিবেকানন্দের জীবন দেখুন না, কি ভয়ঙ্কর চ্যালেঞ্জে মোড়া। যে ছেলেটা লাক্সারির মধ্যে বড় হয়েছে, সেই ছেলেটাই তার জীবনেতে এত সংকট, কিন্তু কোনো অবস্থাতে সে তার অবস্থা থেকে এতটুকু এক পাও নড়েনি। এটা হচ্ছে কথা। বিলেতে পুরুষকারের ফল চোখের সামনে দেখতে পাওয়া যায়। ছেলে বড় হয়েছে, বাবা তাকে হয়তো 50 পাউন্ড দিয়ে বললেন, যাও এ দিয়ে করে খাও। ছেলে অস্ট্রেলিয়া, আফ্রিকা কি কানাডায় চলে গেল। কয়েক বছর পর কোটিপতি হয়ে ফিরে এলো। পুরুষকারের এই ফল ও দেশে দেখতে পাওয়া যায়। বাঙালি ছাড়া বোধহয় অন্যান্য সব জাতির ভেতরে এই পুরুষকারের চেষ্টাটা আমরা দেখতে পাই। এটি একদল অবাঙালিকে আমি জানতাম, তার ছেলেটি বিদেশে পড়তে গেল, সেইখানে গিয়ে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে গেল, বাবা মাকে কোনো টাকা পয়সা দিতে হয়নি। এত মেধাবী ছেলে। সেইখানে যাওয়ার পর স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে করতে তার মনে হলো তার আরও কিছু করা দরকার। তার নিত্যদিনের খরচ, সাধারণত ছেলেরা নানা রকমের কাজ করে, কিন্তু সে ব্যবসা করা শুরু করলো। ওই যে বোসে অ্যাম্পলিফায়ার আছে, সেইগুলো বিভিন্ন জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করলো। রবিবার দিন ডেলিভারি বয়ের কাজ করতে থাকলো। এই করতে 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 3 বছরের পড়াশোনার সময়ের মধ্যে সে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছে। এবং বর্তমানে আমি এটা বলছি প্রায় 10-12 বছর হয়ে গেছে, তাকে আর কোনো দিন সে যে পড়াশোনা করতে আমেরিকা গেছিল, সেখান থেকে সিঙ্গাপুরে এসে চলেছে, নিজের ব্যবসা সেখানে সেট আপ করেছে এবং সেখানেই সে থাকে। তাকে আর কারোর উপর ভরসা করতে হয়নি। আমাদের সমস্যাটা এইখানে।
আমাদের প্রত্যেকটি জিনিস আমাদের ছেলেপুলেদের করে দিতে হয়, না করে দিলে আমাদের ছেলেপুলেরা কিচ্ছু করতে পারে না। কিচ্ছু করার মতো সামান্যতম যোগ্যতাও তাদের থাকে না। এটা হচ্ছে কথা। শ্রীমা সেবকদের প্রতি আপনি ডট বাবুকে বলবেন বিদ্যাসাগর মহাশয়ের কথা। তিনি আত্মীয়দের টাকা দিয়ে সাহায্য করতেন আলাদা রেখে, নিজে একলা থাকতেন। একথা আমরা বলেছি বলে বলবেন। ভাত কাপড়ের জন্য দুঃখ কষ্ট, এ আর কি দুঃখ কষ্ট। ভগবানকে না জানাই সবচাইতে বড় দুঃখ। যারা তাকে জেনেছেন কত দুঃখ কষ্ট বরণ করে তবে জেনেছেন। বুদ্ধদেব রাজার ছেলে, কিন্তু কি দুঃখ কষ্ট বরণ করে ছিল তপস্যায়। একজন ভ্যাক করে কেঁদে ফেলল একদিন ভালো খাওয়া হয় নাই বলে। এইসব লোকের দ্বারা মহৎ কাজ হয় না। এটা হচ্ছে কথা। মহৎ কাজ করতে গেলে তার জন্য দাম দিতে হয়। শুধুমাত্র বললেই হবে না, শুধুমাত্র শব্দগতগুলো করলেই হবে না। মহৎ কাজ করতে গেলে অবশ্যই নিজের আত্মবলিদান চাই। এটা চাই। জীবন পরীক্ষা নেবে, জীবন নানা রকমের পরীক্ষা নেবে, তারপরে আপনাকে জীবন সাফল্য এনে দেবে। এই ভাত কাপড়ের জন্য আমাদের দুঃখ কষ্ট, এর চেয়েও বড় কষ্ট ভগবানকে না জানতে পারা। একটি ছেলে ভুবনেশ্বর মঠে যোগদান করেছিল। 2-3 বছর হবার পরে সে স্বভাবতই খুব রেগে যেত। একদিন রাগ করেই সে সঙ্গ ছেড়ে চলে গেল। উত্তর কাশীর কাছে নচিকেতা তাল বলে একটি জায়গা আছে। সেই নচিকেতা তালে সে একজন সাধুর সাথে কুটিয়ায় থেকে তপস্যা করত। সাধুর কাছে ভিক্ষা টিক্ষা আসতো, সেই ভিক্ষা থেকে রান্না করে সাধু আর সে খেত। কিছুদিন বাদে সেই সাধুটি একটু নিচে ডাক্তার দেখাতে এলেন, আর সেই সব ভিক্ষা ছেলেটির কাছে আসে না। ছেলেটি একদিন অপেক্ষা করে, আজ ভিক্ষা আসবে। দ্বিতীয় দিন অপেক্ষা করে, আজ ভিক্ষা আসবে। তৃতীয় দিন আর সকালবেলা ক্ষুধার ঝালা সহ্য করতে পারছে না। সে রওনা দিয়ে দেয়, স্নান করে রওনা দেয় এবং সেই নচিকেতা তাল থেকে সে উত্তর কাশী পুরো রাস্তাটা হেঁটে আসছে। এই সমস্ত রাস্তা একলা আসছে এবং প্রকৃতিং পরমাম অভয়াম বরদাম এই স্তবটি করতে করতে ওপর থেকে নিচে নেমে আসে। যখন একেবারে শেষকালে শেষ প্রণাম মন্ত্র বলেছেন, জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু, তখন সেই ছেলেটি লক্ষ্য করলেন যে এই রাস্তার বাঁকে একজন দেহাতি মহিলা দাঁড়িয়ে আছে। তিনি বলছেন, বাবা লম্বা ঘোমটা দেওয়াটা, বাবা সকাল থেকে অপেক্ষা করে আছি খাবার নিয়ে, কই কেউ তো খাবার নিতে এলো না, আজকে কেউ ভিক্ষা নেবে না। তখন ছেলেটি তো ক্ষুধার্ত, বলছে হ্যাঁ দিন, আমায় দিন। তখন ছেলেটির হাতে খাবার দিলেন, কচুরি, গরম কচুরি, একটু আলুর তরকারি, চোখা আর একটা ছোট্ট মাটির পাত্রে করে জল। ছেলেটি এত ক্ষুধার্ত, তার একবারও মনে হলো না এই অনেকক্ষণ ধরে মহিলা বলছেন তিনি দাঁড়িয়ে আছেন, তাহলে কচুরিগুলো এত গরম হয় কি করে? অনেকক্ষণ ধরে যদি দাঁড়িয়ে থাকেন, কাছাকাছি কেউ কোথাও নেই, তাহলে এগুলো রান্না বান্না হলো কোথা থেকে? সে তখন খেয়েই চলেছে। 4টে কচুরি ছিল, 2টো যখন খাওয়া হয়ে গেছে, গলৎকরণ করা হয়ে গেছে, তখন তার মনে হতে থাকলো যে সেই মহিলা কোথায়। কাছাকাছি কোথাও সেই মহিলাকে খুঁজে পাওয়া গেল না। একেবারে সেই ছোট্ট কলস, তাতে জল ভরা ছিল, সেই জল খেয়ে সেই কলসটা নিয়ে তিনি ফেরত এলেন। যেমন ওপর থেকে নেমেছিলেন তেমনি ফেরত এলেন। এসে ওখান থেকে বাসে ফ্রিতে কনকল আশ্রমে এসে পৌঁছলেন। কনকল মিশনের যিনি প্রধান ছিলেন তাকে ঘটনাটি জানান। তিনি পূজ্যপাদ স্মরণানন্দজি, তখন আমাদের জেনারেল সেক্রেটারি, তাকে লিখতে বললেন এবং কনকল আশ্রমে থাকতে দিলেন।
স্মরণানন্দজি লিখলেন, হ্যাঁ তুমি আমাদের সঙ্গে থাকতে পারো, কিন্তু নতুন করে জয়েন করতে হবে এবং পিপিটিসিতে এসে জয়েন করতে হবে। এই পিপিটিসিতে এসে জয়েন করলো। তখন আমি পিপিটিসির ইনচার্জ। আমাকে এই ঘটনাটি সে বলছে, ছোট্ট মাটির পাত্র, এইটুকু মাটির পাত্র, ওই আমরা তারকনাথের ইয়েতে যাই না জল ঢালি, হচ্ছে একটু বড় পাত্র, মাটির পাত্র তার কাছে আছে। খুব ঝগড়া করতো। একদিন ঝগড়া করছো বলে তাকে আমি ডেকে পাঠালাম, কেন তুমি ঝগড়া করছো, তুমি তো চলেই গিয়েছিলে, তাহলে আর ফিরে এলে কেন? বলছেন, আমার স্বভাব আমি ভালো নই, কিন্তু বাইরে গিয়ে দেখেছি যে কৃপা বাতাস বইছে, জগৎ জননী আদ্যাশক্তি মহামায়া কৃপা বাতাসে আমাকে কৃপা করে আছেন। শুধু আমি যদি আমার পুরুষকার, আমার চেষ্টাটা রাখতে পারি, তাহলে আমি পারবো। তাই আমি এসেছি এই এই পরিবেশের মধ্যে থাকতে, যাতে এই পরিবেশের মধ্যে থেকে আমি নিজেকে বিকশিত করতে পারি। এই কথাটা সে আমাকে বলল এবং এই ঘটনাটা সে আমাকে জানায়। পরবর্তীকালে সেই ছেলেটি থাকতে পারল না। সে নিজে থেকেই বলল যে আমার যে স্বভাব আমি তো বদল করতে পারছি না। আমি এটা জানি জগৎ জননীর কৃপা আমার উপর আছে, অতএব আমি এই সঙ্ঘের বাইরে গিয়ে সাধন ভজন করে জগৎ জননীকে পাওয়ার চেষ্টা করব। তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, দেখা হয়নি, কিন্তু একটা অদ্ভুত একটা ভালোবাসা তার প্রতি থেকে গেছে। একজন লোক ভ্যাক করে কেঁদে ফেলেছিল একদিন ভালো খাওয়া হয় নাই বলে। এইসব লোকের দ্বারা কোনো মহৎ কাজ হয় না। দিলীপ রাজার ছেলে হয় না, তার জন্য অত কষ্ট করলেন। অত বড় রাজা শাস্ত্রী গুরুর আশ্রমে সামান্য দাস দাসীর ন্যায় বাস করতে লাগলেন। গরুকে জাপ দেওয়া, উঠানে ঝাড়ু দেওয়া, গরু চড়ানো, এসব করতে লাগলেন। আগে এই রকম সেবা করে গুরুর কৃপা লাভ করলেন। দুর্বল চিত্ত গুরুর কাছে রাখেন না, দুর্বল চিত্তকে গুরু কাছে রাখেন না। ৭৫ টাকা গরুর মতো তেজি না হলে নো কম্প্রোমাইজ। দেহ সুখ চাই না এইরকম নয় বললে গুরুর কাছে থাকতে দেয় না। বেদে আছে, নয়মাত্মা বলহীনেন লভ্য, মুন্ডুক উপনিষদে আছে। বলহীন ব্যক্তি কখনো ভগবান লাভ করতে পারে না। ভগবান লাভের পক্ষে এটা একমাত্র অন্তরায়। বলহীন ব্যক্তি কখনোই ভগবান লাভ করতে পারে না। আপনার কাছে মন্ত্র আছে, সাধন পদ্ধতি আছে, সব কিছু আছে, আপনি যদি নিজে নিজে চেষ্টা না করেন, তাহলে কখনো কোনো অবস্থাতে ভগবান লাভ আপনার করা সম্ভব হবে না। এটা হচ্ছে কথা। আপনাকে চেষ্টা করে যেতেই হবে, নিরন্তর আপনাকে চেষ্টা করে যেতেই হবে, সাধন ভজন আপনাকে করে যেতেই হবে। যতই আপনার জীবনে বাধা আসুক না কেন, যতই আপনার জীবনে প্রতিবন্ধকতা আসুক না কেন, তাকে অতিক্রম করবার চেষ্টা আপনাকে করতেই হবে। এই জন্যই গুরু শিষ্যকে পরীক্ষা করেন, যখন শিষ্য আসে তখনই। আরুণীকে দিলেন গরু চড়াতে, সত্যকামকেও তাই। যখন বুঝতে পারলেন শক্ত লোক এ আমার উপযুক্ত শিষ্য হবে, তখন গুরুর কৃপা হয়। এটা হয়, আমরা দেখেছি। আমরা সাধু হতে এসেছিলাম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কথায়। আত্মস্থানন্দজি মহারাজের স্টাইল ছিল খুব সহজে কাউকে সাধু করতে দিতেন না। আমি 3 বছর ঘুরেছি, 1991 থেকে 1994 সাল, 3 বছর ধরে ঘুরিয়েছেন। না এটা হবে না, ওইটা করতে হবে, ওই পড়াটা শেষ করতে হবে, সেই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে। আমার মনে আছে তখন আমি জয়েন করে গেছি। একটি ছেলে সাধু হতে এসেছে, বর্তমানে সে আমাদের সঙ্গে একজন অত্যন্ত নামি দামি সাধু। তাকে মহারাজ বাড়ি ফেরত পাঠাচ্ছেন, কারণ তার পিএইচডি কমপ্লিট সার্টিফিকেট পাওয়া যায়নি। সে প্রায় হাতে পায়ে ধরছে মহারাজের। মহারাজ এতটুকু নরম হচ্ছেন না।
একদম দূর দূর করে চলে যেতে বললেন, অমুক তারিখে টিকিট কাটা হয়েছে তোমার, তুমি ফিরে যাও তোমার বাড়ি। যখন চলে যাচ্ছেন তখন আমি মহারাজকে একবার বললাম, যে ছেলেটা এত লেখাপড়া করেছে, এ সঙ্গে থাকলে সঙ্গের কল্যাণ হবে, তা আপনি চলে যেতে বললেন কেন? বললেন, সাধুর জীবন যা সঙ্গকে অলঙ্কৃত করতে পারে তা হচ্ছে তার ত্যাগ আর বৈরাগ্য, আর ঈশ্বরের প্রতি নিষ্ঠা। ও ত্যাগ আর বৈরাগ্য দুটোই আছে, কিন্তু ঈশ্বরের প্রতি কতটা নিষ্ঠা আছে সেটা আমি দেখতে চাই। এই এত ভাগিয়ে দেওয়ার পরে রেজাল্ট নিয়ে যদি ফিরে আসে, তাহলে নিশ্চিত করে জানবি ওর ঠাকুরের প্রতি ভালোবাসা আছে এবং এই ছেলে সঙ্গের সম্পদ হবে। আমি এত বছর পরেও আমার বলতে দ্বিধা নেই, সেই ছেলে সত্যি সত্যি সঙ্গের সম্পদ, ফিরে এসেছিল। আজ আমরা এইখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।